সময়টা তখন ডিসেম্বরের শেষের দিকে, প্রচণ্ড ঠান্ডা। এই সময় হারান জেঠুর চায়ের দোকানে বসে পাড়ার কয়েকজন বেশ জমিয়ে আড্ডা দিচ্ছে। হারান জেঠু, আরেকবার চা বসাও, আজকের আড্ডাটা বেশ জমে উঠেছে। এই ঠান্ডায় আরেকবার চা না খেলে হবে না। জেঠু, আমাকেও দিও, তবে কাচের গ্লাসে নয়, মাটির ভাঁড়ে দিও। আরে হারান, ওরা ঠিকই বলেছে, আরেকবার চাটা বসা। এই ঠান্ডায় তোর হাতের চা না খেলে ঠিক জমছে না। হ্যাঁ হ্যাঁ, এই তো বসাচ্ছি। তা জয়, কি খবর? গ্র্যাজুয়েশন তো কমপ্লিট করেছো, তা এবার কি কোনো কাজ টাজ খুঁজছো নাকি? হ্যাঁ জেঠু, একটা বড় কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করেছি। কিছুদিনের মধ্যে ইন্টারভিউর জন্য ডাকবে, তারপর দেখা যাক। বাহ, খুব ভালো। আর তোমরা? হ্যাঁ জেঠু, আমিও চেষ্টা করছি। আর আমিও খুঁজছি। ওরে বাবা, কি হাওয়া দিচ্ছে রে, কি ঠান্ডা। কই গো হারান জেঠু, চা হলো? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। এই নাও তোমাদেরটা। এই নাও মানিকদা, তোমার চা। আচ্ছা মানিক জেঠু, অভিদাকে অনেকদিন দেখছি না। অভিদা কি এখন এখানে থাকে না নাকি? এ অভি মানে আমার ছেলে? না, ও কোথাও যায়নি, এখানেই আছে। আসলে কয়েকদিন ধরে ওর শরীরটা খুব একটা ভালো ছিল না। কেন, কি হয়েছে অভিদার? মানিকদা, আমাদের অভির কি শরীর খারাপ হয়েছে? আরে না না, সেরম কিছু নয়, এখন শরীরটা একটু ঠিক আছে। আসলে ওর সাথে একটা ঘটনা ঘটেছিল, আর তারপর থেকেই ও যেন কিরকম একটা হয়ে গেছিল, শরীরটাও প্রচন্ড খারাপ হয়ে গেছিল। কেন, কি হয়েছিল? কোনো দুর্ঘটনা ঘটেছিল? জানি না এই সব কথা তোমরা ঠিক বিশ্বাস করবে কিনা, তবে আমার ছেলে এখানে থাকলে ও হয়তো ঘটনাটা তোমাদের আরো ভালোভাবে বলতে পারতো, কারণ ঘটনাটা তো ওর সাথেই ঘটেছে। আমরা তো ওর মুখ থেকে শুধু শুনেছি মাত্র। বাবা, বাবা। এই সময় পিছন থেকে কে যেন এই দিকেই এগিয়ে আসছে। বাবা, আমি জানতাম এই সময় তুমি হারান জেঠুর দোকানেই থাকবে। বাড়িতে মা তোমায় ডাকছে, কি একটা জরুরি কথা আছে। ও ভি, তুই এসেছিস? আমি এতক্ষণ এদের তোর কথাই বলছিলাম। আসলে সেদিন তোর সাথে যেই ঘটনাটা ঘটেছে। হ্যাঁ অভিদা, জেঠুর কথা আমরা ঠিক বুঝতে পারছি না, তুমিই বলো না সেদিন কি ঘটেছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলছি। অভি, তুই এখানে বস, আমি বরং বাড়ির দিকে যাই, দেখি তোর মা আবার কেন ডাকছে। হারান, আমার ছেলেকে এক কাপ চা দাও। হ্যাঁ, সে আবার বলতে আমি এক্ষুনি অভিকে চা দিচ্ছি। এই নাও অভি, তোমার চাটা ধরো। অভিদা, আমি আর ধৈর্য ধরতে পারছি না, প্লিজ বলো না তোমার সাথে কি ঘটেছিল। বেশ কয়েকদিন আগে, মানে ডিসেম্বরের প্রথম দিনটা ছিল রবিবার, তাই আমার কাজেরও ছুটি ছিল। তা সেদিন দুপুরবেলায় তখন আমি ঘরেই ছিলাম। হঠাৎ আমার এক বন্ধুর ফোন এলো। হ্যাঁ তন্ময়, বল। অভি, তুই এখন কোথায়? আমি তো এখন বাড়িতে, আজ তো আমার ছুটি, রবিবার না। শোন, আজকে রাতে আমাদের পাড়ায় কীর্তন আছে, তুই চলে আসবি।
একেবারে কীর্তন শুনে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে ও রাতটা কাটিয়ে তারপর কাল সকালে বাড়ি ফিরবি। না রে, সেসব হবে না। কালকে আমার কাজ রয়েছে, সকাল সকাল বেরোতে হয়। আজ রাতে আমার বাড়িতে ফিরতেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজ রাতেই বাড়ি ফিরে যাস, কিন্তু আমার বাড়িতে খাওয়া দাওয়া করে তবেই যাবি, ঠিক আছে? চল এখন রাখছি, তুই কিন্তু সন্ধে হবার আগেই আমার বাড়িতে পৌঁছে যাস। আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছে যাব। আসলে ছোটবেলা থেকেই আমার কীর্তন শুনতে খুবই ভালো লাগে, তাই সেদিন তন্ময়কে আর না করতে পারলাম না। তন্ময় হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, ওর বাড়ি পাশের গ্রামে। সেদিন বিকেল বিকেল তৈরি হয়ে রওনা দিলাম তন্ময়ের বাড়ির দিকে। কীর্তন শুনে আর রাতে খেয়ে দে তন্ময়দের বাড়ি থেকে বেরোতে বেরোতে বেশ অনেক রাত হয়ে যায়। অভি, সাবধানে যাস। হ্যাঁ। রাস্তায় একটা লোকজন অবধি নেই, চারিদিক পুরো নিস্তব্ধ। খালি শোনা যাচ্ছে ঝিঝি পোকার আওয়াজ আর দূর থেকে ভেসে আসা শিয়ালের ডাক। চারিপাশ ঘন কুয়াশায় ঢাকা। ওরে বাপ রে বাপ, কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, একেবারে ভেতর অবধি কেঁপে উঠছে। বাড়িতে গিয়ে কোনো রকমে কম্বলের তলায় ঢুকে একটা টানা ঘুম দিতে হবে। এইসব বলতে বলতেই আমি তখন এগোচ্ছি। কাল বাদ পরশু পূর্ণিমা, তাই চাঁদের আলোয় আশপাশটা বেশ ভালোই দেখা যাচ্ছে। গাছের পাতার উপর চাঁদের আলো পড়ে চিকমিক করার এই দৃশ্যটা বোধহয় গ্রাম ছাড়া আর কোথাও দেখা যায় না। এরম করেই হাঁটতে হাঁটতে যখন হালদার কাকুদের বাড়ির পিছনের নারকোল গাছটার কিছুটা কাছে গেলাম, দূর থেকে দেখলাম যে নারকেল গাছটার গোড়ায় কেউ যেন একটা দাঁড়িয়ে আছে। কে কে ওখানে? কে দাঁড়িয়ে আছে? আমার এই বলাতে সে যেন ওখান থেকে সরে গেল। কে ওটা? তখন আমি এটা ভেবেই ভয় পাচ্ছিলাম যে ওটা যেন কোনো চোর না হয়, তাহলে তো বিপদ। এই ভেবেই আস্তে আস্তে এগোলাম। আচমকা লোকটাকে দেখে আমি ভয়ে আঁতকে উঠি। এবার কাছ থেকে লোকটাকে ভালো করে দেখলাম। পাতলা চেহারা, মাথায় এলোমেলো চুল, গাল ভর্তি দাড়ি, পরনে একটা ছেঁড়া ফাটা গেঞ্জি আর হাফ প্যান্ট। কে কে আপনি? লোকটা কোনো উত্তর দিল না। এক ভয়ানক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। কি হলো? কে আপনি? তখন ভয়ে আমার গাটা কেরম ভার হয়ে গেছিল। তখনই লোকটা একটা বিকট হাসি হেসে তাড়াতাড়ি পেছন দিকে ঘুরে নারকোল গাছে উঠতে লাগলো। এই দৃশ্য দেখে আমি পড়ি কি মরি করে ওখান থেকে দৌড় দিলাম। এক নিঃশ্বাসে বাড়ির সামনে এসে থামলাম। মা, মা, দরজা খোলো, দরজা খোলো তাড়াতাড়ি।
কি রে, কি হলো? ওরম করছিস কেন? কিছু হয়েছে? তুই কি কোনো কিছুতে ভয় পেয়েছিস? না না, কিছু না কিছু না, আমার কিছু হয়নি, সব ঠিক আছে সব। সেদিন রাতে আমি বাবা মাকে কোনো কিছু বলিনি, যাতে ওরাও ভয় না পায়। তারপর আমি তাড়াতাড়ি শুয়ে পড়লাম। হঠাৎ দেখি জানলার পর্দাটা আস্তে আস্তে সরে যাচ্ছে। তারপর দেখি সেই লোকটা জানলার বাইরে এসে দাঁড়িয়েছে। ওই ঘটনার পর থেকেই আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়। আমি পরের দিন সকালে সব ঘটনা বাবা মাকে খুলে বলি। ওখানে তখন হালদার কাকুও ছিলেন। সব শুনে উনি বলেন, বুঝতে পেরেছি, ওটা আসলে আমাদের পাড়ার স্বপন। স্বপন মানে যে চুরি করত, কিন্তু ও তো কবেই মারা গেছে। হ্যাঁ, আসলে একদিন রাতে আমার ওই নারকেল গাছ থেকে নারকেল চুরি করতে গিয়ে হঠাৎই পা পিছলে মাটিতে পড়ে যায়, আর তারপর মারা যায়। সেদিন থেকেই মাঝে মাঝে গভীর রাতে স্বপনকে ওই নারকেল গাছের ওখানে দেখা যায়। এর আগেও অনেকে দেখেছে, তবে মনে হয় অভি যেহেতু ওর সাথে কথা বলতে গেছে, তাই ও অভির পেছন পেছন এই বাড়ি অবধি চলে এসছে। তোমরা চিন্তা করো না, আমাদের পুরোহিত আমাদের সকলকে একটা করে মাদুলি দিয়েছে, তাই আমাদের এখন খুব একটা অসুবিধা হয় না। দেখি আমি ওনাকে বলে অভির জন্য একটা মাদুলি নিয়ে আসবো। তারপরেও 2-3 দিন রাতে আমি জানলার বাইরে সেই আত্মাকে দেখতে পাই। তবে এখন আর কিছু নেই, সব ঠিক আছে। এই ঘটনা শুনে ওখানে থাকা সবাই ভয়ে স্তব্ধ হয়ে গেল। কি বলছো অবিদা? জানো, আমি কিছুদিন আগে রাতে হালদার কাকুর ওই নারকেল গাছের তলা দিয়ে আসছিলাম। যখনই নারকেল গাছটা পেরোলাম, তখনই শুনলাম কে যেন আমার নাম ধরে ডাকছে। তবে আমি এদিক ওদিক তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। তাহলে তখনও আমাকে ওই আত্মাটাই ডাকছিল।